এটি ভারতের ইতিহাসে বিরল থেকে বিরলতম। মানে এত বড় সাহস কাউরি হয়নি যে জনসাধারণের জন্য, পাবলিকের জন্য তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। কেন সওয়াল করেছেন? অনেকে বলছেন যে তিনি নাটক করেছেন। যারা নাটক করেছেন বলছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো বিরোধী দলে আছেন, আপনি বড় উকিল, আপনি সমস্ত জায়গায় কেস লড়াই করে, চাকরি বাকরিতে আপনি কেস লড়াই করে জাজদের সঙ্গে প্যাক্ট হয়ে আপনি আটকে দেন, তো আপনি তো সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যেতে পারেননি। আপনাদের একটা নাটক যদি সুপ্রিম কোর্টে দেখতে পেতাম তো খুশি হতাম। আমি বলি, এসআইআর মানে কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, নিবিড় ভোটার সংশোধন। অনেকে বলছেন, ভালো করে বুঝবেন, অনেকে বলছেন দিদি নাকি বলেছিলেন এসআইআর হতে দেব না। আচ্ছা, কোন স্বার্থে বলেছিলেন? উনি বলেছিলেন, এই ভোটের মুখে তুমি কেন এসআইআর করতে চাইছো? ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এসআইআর হবে। এর আগে অন্য রাজ্যে হয়েছে, ভারত স্বাধীনতার পরে 3 বার এসআইআর হয়েছে। আমাদের এখানেও 23-24 বছর আগে এসআইআর হয়েছে। এটা সাংবিধানিক সিস্টেম হবে, হওয়াতে আমাদের আপত্তি নেই। আপত্তিটা কোথায়? যে তুমি 11 কোটি মানুষের মধ্যে কে মারা গেছে, কে স্থানান্তরিত হয়েছে, কে অন্য জায়গায় চলে গেছে, তুমি 3 মাসে কি করে করবে? তুমি তো এটা 2 বছরে করতে পারতে, তুমি 3 বছরে করতে পারতে, তুমি 1 বছরে করতে পারতে। এই সামনে মাত্র 1.5 মাস 2 মাস পরে ভোট, এইখানে আপত্তি। মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি এসআইআর হতে দেব না, কিন্তু সাংগঠনিক সিস্টেম, ফেডারালিস্ট স্ট্রাকচারে নিয়ম মানতেই হবে। সুপ্রিম কোর্টে আমরা গিয়েছিলাম, তৃণমূল গিয়েছিল যে না, এখন এসআইআর আমরা চাই না, কিন্তু সুপ্রিম কোর্ট বলল যে না, এসআইআর করতেই হবে, বাধ্য। ঠিক আছে, এসআইআর হোক, তাতে কোনো অসুবিধা নাই। 58 লাখ আনম্যাপড, মানে যাদের লিঙ্ক 2002 সালে পাওয়া গেল না, ঠিক আছে, 58 লাখকে নোটিশ করবে বলল, আমরা রাজি। যাদের লিঙ্ক পাচ্ছ না তাদের নোটিশ করো, আমরা তাহলে লিঙ্ক জুড়ে দেব। কার সঙ্গে? বাবার সঙ্গে, দাদার সঙ্গে, নানির সঙ্গে, মায়ের সঙ্গে, তাদের সঙ্গে লিঙ্ক জুড়ে দিব। এই এসআইআর এ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে কমপক্ষে 4 থেকে 5টা মিটিং করেছেন, এবং এই তৃণমূলের সমস্ত যোদ্ধাদেরকে বিএলওর সঙ্গে বিএলএ 2 কি, তাই তো, ফর্ম ফিল আপে মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্টকে লাগিয়ে দিয়ে 97, 98, 99% ফর্ম ফিল আপ করে দিলেন। নির্বাচন কমিশন নয়, এটা নির্যাতন কমিশন। বিজেপির দালাল জ্ঞানেশ কুমার নয়, এটাকে বলছি ভ্যানিশ কুমার। এই নির্লজ্জ নির্যাতন কমিশন ভ্যানিশ কুমার, ও দেখলো এখানে তো কাউকে বাদ দিতে পারছি না। তৃণমূলের লোকেরা যেভাবে ফর্ম ফিল আপ করলো, একটাকেও বাদ দিতে পারছি না। তখন নতুন আইন আনলো। নতুন আইন কি? নতুন নিয়ম। নতুন নিয়ম হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। হোয়াট মিনস লজিক্যাল ডিসক্রিপেন্সি? লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে তথ্যে গরমিল। এই তথ্যে গরমিল ওরা জানে। আমাদের মুসলমানদের নাম বিশেষ করে আমরা কেউ শেখ লেখি SK শেখ, তাই তো, কেউ শেখ লেখে SEKH শেখ, আর কেউ শাইখ, আসলে আরবি শব্দ এটা, শাইখ SHAIKH, শাইখ। তাহলে এই শেখটার বানান 4টা হলো। কটা হলো? 4টা। ওই লোকটা ওটাই শাহজাহান শেখ, তো বানান যে কোনো বানান হতে পারে। এই নির্যাতন কমিশন বলেছিল 2002 এর লিস্টে যদি নাম থাকে তাহলে ডাজেন্ট ম্যাটার, কোনো ম্যাটার না। অথচ ওখানে যখন পারলো না, তখন এই শেখ, SK শেখ, SEK শেখ, SET, মানে এই বানানের ভুলে 1,36,00,000 লোককে নোটিশ করেছে। আপনি ভাবতে পারেন, একটি মহিলা যখন বিয়ে হয়, ওর নাম ছিল সাবিনা খাতুন, কিন্তু আমরা অনেকে জানি না, ওই বিয়ের পরে বিবি লাগিয়ে দিই, অনেকে জানি না। এটা ঠিক নয়, এটা ইসলাম ধর্ম এরকম কিছু নেই যে আপনি নাম পরিবর্তন। নাম ইজ নাম, কি নাম ইজ নাম, নামটা পরিবর্তন কোনো সময় হবে না। যেটা সার্টিফিকেটে আছে, যেটা বার্থ সার্টিফিকেটে আছে, যেটা স্কুল সার্টিফিকেটে আছে, সেটাই থাকতে হবে। কিন্তু ওখানে গিয়ে বিবি হয়ে গেছে, ওই বিবি, এবার ওকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ। আচ্ছা,
এই এই নির্বাচন কমিশন এআই বুঝেন তো, মানে কম্পিউটারে একটা সিস্টেম এসছে এআই দিয়ে নাম সার্চ করছে। এখন বাংলাতে ভোটার লিস্ট ছিল 2002-এ, ওখানে লেখা ছিল গাঙ্গুলি, আর এখন ইংরেজিতে তো গাঙ্গুলিকে গঙ্গোপাধ্যায় বলে। কি বলে? ইংরেজিতে গাঙ্গুলি, বাংলাতে গঙ্গোপাধ্যায়। আচ্ছা, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়। ইওলজিক্যাল ডিসক্রিপেন্সি। আরে অমর্ত্য সেন যিনি লরিয়েট, নোবেল লরিয়েট, সারা বিশ্বে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে, এই নির্যাতন কমিশন অমর্ত্য সেনকে নোটিশ করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপত্র, মানে বেটার প্রপত্র, তাকে পর্যন্ত নোটিশ করেছে। যদি নেতাজি বেঁচে থাকতেন, যে নেতাজি ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, যে নেতাজি বলেছিলেন তোমরা যদি আমাকে ফ্রিডম দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, সেই নেতাজির নাম প্রপত্রকে নোটিশ করেছে। আর মুখ্যমন্ত্রী অমুক টুমুক ধুমুক সব তো করে, কি বলে যে মন্ত্রী, তাদের তো করেছে। 1,36,00,000 লোককে হয়রান পারিশান করে দিল। অনেকে বলছে যে মানে বিজেপির সঙ্গে যোগ সাজেশ করে করছে। এত বড় মিথ্যে কথা আপনাদের মানুষ কেউ গিলবে না। মন্ত্রীদেরকে লাইনে দাঁড়িয়ে নোটিফিকেশনের জন্য যেতে হচ্ছে। আমি ভাবছিলাম যে আমার আসবে না। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, 2002 আমার জন্ম এখানে, তো 2002 লিস্টে আমার নাম আছে, আমার বার্থ সার্টিফিকেট আছে, আমার স্কুল সার্টিফিকেট আছে, আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, ওবিসি সার্টিফিকেট আছে, মানে এমন কোনো কাগজ নেই যে আমার নাই। তো তারপরে দেখছি আমারও নোটিশ চলে এসছে। তো কি করবো বলেন? আমার মেজো ভাইয়ের এসেছিল, তো ভাবছিলাম ওরা কাগজপত্র হয়তো ঠিক করেনি ওই জন্য। তার মানে যে কোনো প্রকারে মানুষকে হয়রান। কতবার ডিসিশন চেঞ্জ করেছে জানেন? 29 বার। 29 যেদিন থেকে এই নির্যাতন কমিশন। আচ্ছা বলুন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য ছিল বিহারে, অথচ এখানে বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। যে বিহারে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য ছিল, বলছে এখানে চলবে না। রেজিস্ট্রেশন কার্ড ওখানে চলছিল, বলছে এখানে চলবে না। মানে যে কোনো প্রকারে নরেন্দ্র মোদী ও অমিত শাহ এই জ্ঞানেশ কুমারকে বলে দিয়েছে 2 কোটি লোকের নাম বাদ দিতে হবে। কত কোটি? 2 কোটি লোক। এই নির্লজ্জ এই নির্যাতন কমিশন এই 2 কোটি লোক বাদ দেওয়ার স্বার্থে বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার, কপিল সিব্বল ভারতবর্ষের হাই কোয়ালিটির অ্যাডভোকেট, যে কপিল সিব্বল লড়াই করছে, বারবার সুপ্রিম কোর্টে বলেছে। সুপ্রিম কোর্ট বললো যে না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে, তখন আবার নিতে লাগলো। সুপ্রিম কোর্ট যখন বললো যে অমুক নিতে হবে, আধার কার্ড নিচ্ছিল না, আধার কার্ড নিতে হবে, তাহলে নাজেহাল করে দিয়ে শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে, তিনি দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বললেন, 6খানা চিঠি লিখেছিলেন। এত বেহায়া, 6খানা চিঠির উত্তর দেয়নি। একটা রাজ্যের সিটিং মুখ্যমন্ত্রী, তিনি চিঠি লিখছেন, তিনি যেই হোক না কেন তার উত্তর দিতে তুমি বাধ্য। তুমি কি সংবিধানের বাইরে? আচ্ছা, আর একটা কথা আমার মনে পড়লো হঠাৎ করে। অনেককে নোটিশ করেছে, কি জানেন? বলছে তোমার 6টি সন্তান। কটি সন্তান? 6টি। আচ্ছা বলুন, ভারতবর্ষের সংবিধানে কটি সন্তান হবে এরকম কি কোনো মাপকাঠি আছে? মাপকাঠি নেই। তাহলে বলুন, সংবিধান মানছে না। নরেন্দ্র মোদী অমিত শাহের ইশারাতে জ্ঞানেশ কুমার ভারতবর্ষের সংবিধানকে কুঠারাঘাত মেরে বিচ্ছেদ করে বলছে তোমার 6টি সন্তান, তোমাকে নোটিশ করা হবে। কে তুই হে? কে তোমাকে অধিকার দিল আমার কটি সন্তান থাকবে? তুমি ঠিক করবে নাকি? তুমি জানো রবীন্দ্রনাথ ঠাকুর কত নম্বর সন্তান? বাপের 14 নম্বর সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন তো তাকেও নোটিশ করতে তুমি? ভারতের আইন বলে কিছু নেই? যে ভারতের সংবিধান রচনা করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল, যে ভারতের সংবিধান রচনা করতে 284 জন ছিল, যে ভারতের সংবিধান রচনা করবার জন্য বাবা সাহেব আম্বেদকরজি তার নেতৃত্বে ভারতবর্ষে 166টি অধিবেশন বসেছিল। সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলের মতামত নিয়ে ভারতবর্ষের সংবিধান হয়েছে। সেই সংবিধানে কোথাও বলা হয়নি তোমার কটি সন্তান হবে। আর তুমি নির্লজ্জের মতো মানুষকে হয়রান পারিশান করে দিয়ে একজনকে, আমি জিজ্ঞেস করলাম যে আপনার নোটিশ এসছে? বলে হ্যাঁ। বলে কিসের জন্য? বলছে আমার বাবার নাকি 6টি সন্তান। তো মানে কটি সন্তান? বলছে 3টি। কটি? 3টি। মানে ওরা সবে ভাই বোন মাত্র 3টি। তাহলে তুমি কোথায় 6টা খুঁজে পেলে? তাহলে সন্দেহ জাগবে যে আমার বাপ কি অন্য জায়গায় বিয়ে করেছিল নাকি?
ওর স্ত্রীরও তো সন্দেহ জাগবে যে কি ব্যাপার গো, তোমার আবার 6টি সন্তান কোত্থেকে আসলো। এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে সবাই মিলে, যাদের এরকম নোটিশ এসছে, লাখ লাখ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নোটিশ এসছে, তাদেরকে মানে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে জিজ্ঞেস করা উচিত, তোমাকে কে অধিকার দিল যে কার কটি সন্তান, আর তুমি এআই দিয়ে কাজ করছো, তোমার এআই কোথায় খুঁজে পাচ্ছে না, লিঙ্ক খুঁজে পাচ্ছে না, তার জন্য আমরা খেসারত দিব। তাই আমরা আপনাদেরকে বলতে এসেছি, এই বিজেপি হচ্ছে মানবতার শত্রু, দেশের শত্রু, সংবিধানের শত্রু। যে বিজেপি মানুষকে পিটিয়ে মারে ধর্মের নামে, যে বিজেপি উড়িষ্যাতে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক মানে লেবার, পরিযায়ী শ্রমিক মানে লেবার, মজদুর, যারা বাইরে কাজ করে তাদের মাইগ্রেন্ট লেবার বলে, তো তাদেরকে পিটিয়ে মারলো। কাকে? জুয়েল রানাকে পিটিয়ে মেরে দিল। ওই হাফেজ জোনায়েদকে ট্রেনে পিটিয়ে মেরে দিল। মোহাম্মদ আখলাককে ফ্রিজে কিসের মাংস আছে তাকে পিটিয়ে মেরে দিল। যে বিজেপি আসামে চলে এসছে, আসামে একটা বিভাজন তৈরি করেছিল, হিন্দু মুসলমান বিভাজন করে ভোটে ফাটল ধরিয়ে দিল, ওইখানে বিজেপি চলে এসছে। আপনার কি বলে যে দিল্লিতে বিজেপি চলে এসছে, আর বিহারে এসআইআর মাধ্যমে বিভাজন তৈরি করলো, সমস্ত পার্টিতে বিভাজন করে দিয়ে বিহারে বিজেপি এসছে। এই বিজেপি টার্গেট করেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে উন্নয়নের নিরিখে লড়াই করে পারছি না। কেন? মমতা ব্যানার্জি 100টির বেশি প্রকল্প গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য দিয়েছেন। আমার চাইতে আপনাদের বেশি মুখস্থ আছে। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে মমতা ব্যানার্জি ইতিহাসের পাতাতে লেখা থাকবে। অনেকে সমালোচনা করছেন, অনেকে গালিগালাজ করছেন, দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইতিপূর্বে 34 বছর একটি সরকার ছিল। আই ইউ চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করতে পারি, একটাও মানুষকে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমার বাড়িতে সরকারি একটি প্রকল্প আছে। মমতা ব্যানার্জি মারা যাবেন, চলে যাবেন, তার সমালোচনা হবে, তিনি ভুল করলে ভুল, সেটা নিশ্চয়ই ভুল, তার যদি কোনো দোষ ত্রুটি থাকে নিশ্চয়ই আপনি সমালোচনা করবেন, এই অধিকার আপনার আছে, গণতন্ত্র আপনাকে অধিকার দিয়েছে। কিন্তু 50 বছর 100 বছর পরেও জেনারেশনের পর জেনারেশন বলবে মমতা ব্যানার্জি গরিবের জন্য যে কাজ করেছিল আমাদের চাইতে তাদেরই মুখস্থ বেশি থাকবে। কি বলুন, থাকবে না? এই যে লক্ষ্মীর ভান্ডার বলছিল, এটা কেন করেছে বলুন? মেয়েদেরকে মাসের শেষে, ঈদের সময়, পুজোর সময় স্বামীর কাছে হাত পাততে হতো, ওগো টাকা দাও না, শাড়ি কিনবো। মমতা ব্যানার্জি তাদের আত্মনির্ভরশীল, স্বনির্ভরশীল করবার লক্ষ্যে 1000 টাকা করে দিচ্ছিলেন, ওটা এখন হয়ে গেছে 1500, মানে বছরে 18,000 টাকা। তো একজন মহিলা যদি 18,000 টাকা পায়, তো তুমি তো ভোটে পরাস্ত করতে পারছো না, ওই জন্য তোমার গাত্রদাহ হচ্ছে। ওই জন্য ফেসবুকে, আমি জানি না, আমি সোশ্যাল ওয়ার্কার, আমি পার্টিও করছি, যেমন আমি ডিস্ট্রিক্ট মাইনরিটি সেলের প্রেসিডেন্ট, আমাকে দল করেছে, গোটা মালদা জেলাতে আমি মিটিং করে বেড়াচ্ছি। আমার অধীনে 19টা ব্লক প্রেসিডেন্ট, 120 জনের একটা জেলা কমিটির মেম্বার আছে, তো বিভিন্ন জায়গায় আমি সোশ্যাল কাজে যুক্ত। এই পরিযায়ী শ্রমিক, ওই যে আমির শেখ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল না, তো ওই আমির শেখকে আমি টোটো দিয়েছি। আপনি বাঙ্গিটোলায় লাল টোটো দেখবেন যাত্রী নামে, ওগুলো সব আমার দেওয়া। এ যাবৎ পর্যন্ত চুপি চুপি 72 খানা টোটো দেওয়া হলো। কতখানা? 72 খানা। 72 খানা যাদের টোটো দিয়েছি তাদের এক কাপ বাড়িতে চা খাইনি। আমি নজরুল ইসলাম, আমি গরিব ঘর থেকে, আপনাদের ঘর থেকে, চাটাইয়ের বাড়ি থেকে উঠে এসেছি। আমি গরিবী হালাতটা নিজের চোখে দেখেছি। আমার মায়ের, আপনারা সবাই জানেন, আমার ভাইকে, আমার মাকে, আমার বাবাকে সবাই চিনতেন। তা আমি যে চাটাইয়ের ঘর থেকে উঠে এসেছি, আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে, তো আমি মানুষের জন্য কাজ করব না? নিশ্চয়ই করব। এই ভাঙনের কিছু লোককে চুপি চুপি যে ফুড প্যাকেট দিয়েছি, সে প্যাকেটের কত টাকার খাদ্য সামগ্রী ছিল জানেন? 5000 টাকা। কত টাকা? 5000 টাকা। তো এগুলো আমি বলছি কেন? আমি সোশ্যাল ওয়ার্কার, আমি পার্টি করি কিন্তু মানুষের কাজ করি। তো এই আমির শেখ সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছে, আমি তো ওকে শিখিয়ে দিইনি, আমি ওর বাড়িও চিনি না, অনেক ওর বাড়ি গিয়েছিল তখন, কিন্তু আমি যাইনি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমিরকে একটা টোটোর ব্যবস্থা করে দেবো। বাঙ্গিটোলাতে অনেক আছে যারা আমাদের টোটো নিয়ে চালিয়ে বেড়াচ্ছে, যে টোটো দিয়েছি তাদেরকে। কি উদ্দেশ্য কি? এই 100টা পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার, এরা বাইরে গিয়ে কাজ করছিল, আমি টোটো ব্যবস্থা করে দিলাম, এখান থেকে 500-700 টাকা ইনকাম করে খাবে, বাইরে আর যেতে যেন না হয়, মার খেতে না হয়। তো আমি দেখেছি, যখনই আমি কিছু ফেসবুকে ছাড়ি, তো কিছু সিপিএম এর বন্ধু ভাই আছেন, কংগ্রেসের বন্ধু ভাইরা আছেন, আর ওই মিম আছে,
তারপরে আইএসএফ আছে, আর বিজেপি আছে, আরএসএস আছে। তারা বন্ধু আমার, তারা কেউ আমার দুশ্মন নন। তো তারাকে দেখি সঙ্গে সঙ্গে সমালোচনা শুরু করে, নেগেটিভ কমেন্ট, মানে ফেসবুকে টোটাল থাকে। তা আমি তাদের উদ্দেশ্যে বলছি যে হ্যাঁ করুন, আপনার অধিকার আছে, আপনার অধিকার আছে বিরোধিতা করার। কিন্তু আপনি একবার দেখেছেন, জিজ্ঞেস করেছেন যে 18,000 টাকা পাই তার খুশি কতটা? আপনি কি জিজ্ঞেস করেছেন যে সবুজ সাথী সাইকেল যখন গরিব পরিবারে পায়, ওর বাপ যখন কিনে দিতে পারে না, ওই সাইকেলে চড়ে স্কুলে যায়, আপনি কি জিজ্ঞেস করেছেন যে তাদের খুশিটা কতটা? আপনি জিজ্ঞেস করেছেন মেয়ের বাবা মেয়ের বিয়ের সময় টাকা ধার চেয়ে বেড়াতো, 25,000 টাকা রূপশ্রীতে পাচ্ছে, কতটা খুশি হয়? আপনি কি জিজ্ঞেস করেছেন? আপনি কি জিজ্ঞেস করেছেন কন্যাশ্রীর টাকা 25,000 টাকা যখন পায় মেয়েরা স্টাডি করবার লক্ষ্যে, তারা কত খুশি হয়? আপনি কি জিজ্ঞেস করেছেন? সমবাতি থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে 100টি প্রকল্প মমতা ব্যানার্জি মানুষের জন্য করেছে, ইতিহাসের পাতাতে নাম লেখা থাকবে। আজকে মমতা ব্যানার্জি যদি গদি থেকে চলে যায়, কালকে আপনার সমস্ত প্রকল্প, রেশন ফ্রি, আপনি কি কোনোদিন শুনেছেন? দুয়ারে রেশন, দুয়ারে সরকার, দুয়ারে অমুক, সমস্ত কিছু আপাস। আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান, মানে আপনার পাড়াতে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি ট্রেন করবেন না হাইমাস টাওয়ার করবেন না কি করবেন, আপনি ডিসিশন দেবেন, মেম্বার প্রধান না। এই তো মানে ঐতিহাসিক ব্যাপার, ঐতিহাসিক ব্যাপার যে এই কার্যকলাপে বিজেপি মমতা ব্যানার্জির সঙ্গে পেরে উঠছে না। ওই জন্য ব্যাকডোর দিয়ে, এই যে আপনারা যারা এখানে দাঁড়িয়ে শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, বিজেপি ব্যাকডোর দিয়ে, মানে পিছনের দরজা দিয়ে এসআইআর করে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে পশ্চিমবঙ্গে আসতে চাইছে। এখানে তো আদার্স কাউরির শক্তি নেই, এখানে কংগ্রেসের কোনো শক্তি নেই, সিপিএম এর কোনো শক্তি নেই, কিছু নেই, মাত্র অনলি ফর একটা বিরোধী এমএলএ একজন, আর এখানে একজন এমপি, আর কেউ নেই। তা বিরোধী শক্তিকে বিজেপি, এই বিজেপি চাইছে পশ্চিমবঙ্গে যে কোনো পিছন দরজা দিয়ে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ঢুকবো। কেমন করে ঢুকবে? আমি একটা ফর্মুলা বলছি। মোথাবাড়ি 52 52 ধরে নিন যে 1500 ভোট। কত ভোট বললাম? 1500 ভোট। এই 1500 ভোটের মধ্যে 500 ভোট বিজেপি। কত? 500 ভোট বিজেপি, আর 1000 ভোট থাকলো। তো 1000 ভোটের মধ্যে আপনার কি বলে যে 700 ভোট পাচ্ছে তৃণমূল, তাহলে কত থাকলো? 300। তাহলে 300 ভোট কারা পাচ্ছে? 300 ধরলেন কংগ্রেস পেল, সিপিএম পেল, বা ছোট ছোট পার্টিগুলো পেল। বিজেপির একটা ভোট আছে, মানে ওদের প্রচার প্রসার করে না, কিন্তু দেখবেন ভোটের বাক্সতে ঠিক আছে। ওদের অনেক নেতা তৃণমূলের ব্যানারে ঘুরে বেড়ায়, কিন্তু ভোটের সময় বিজেপিকে ভোট করে। ওরা দিনের বেলা তৃণমূল, রাতের বেলা বিজেপি। কি দিনের বেলা তৃণমূল, রাতের বেলা বিজেপি, প্রকল্প সব নাই। তো এই বিজেপি কি করেছে, এই যে ভালো করে বুঝবেন, এই যে 500-1500 ভোট, তাহলে 500 ভোট বিজেপির রিজার্ভ আছে। 2024 সালে লোকসভা ভোটে বিজেপি কত ভোট পেয়েছে? এখানে 44,000 প্লাস, 44,000 প্লাস। তাহলে ওই ভোটটা আছে, কমবে না, ধরে নিন বাড়বে। তাহলে এই 500 সঙ্গে আমি উদাহরণ মিলাচ্ছি, এই 500 ভোট তো আছে, এই 1000 ভোটের মধ্যে 400 ভোট কমিয়ে দিতে চাচ্ছে। কত ভোট? 400। তার মানে এই মুসলিম ভোট যারা তৃণমূলকে ভোট দেয়, তারপরে হিন্দু ভোট যারা তৃণমূলকে ভোট দেয়, ওই এই ভোটটাকে 20,000, 30,000, 70,000 এই আপনার মোথাবাড়ি 52-তে নোটিশ এসছে। তাহলে এই 70,000, তো ধরে নিন 400 ভোট যদি কমিয়ে দেয়, তাহলে থাকলো কত? 600। আর ওদিকে কত থাকলো? 500। তাহলে জিতার জন্য এখানে যদি একটু খালি মিসগাইড হয়ে যায়, মানে ভোট যদি একটু ভাগাভাগি হয়ে যায়, তাহলে এই মোথাবাড়ি 52-তে বিজেপি জিতবে। এইটা হচ্ছে ব্যাকডোর। এই রকম করে 2 কোটি লোকের নাম বিভিন্ন বিধানসভাতে। তাহলে উত্তরটা কি হবে আমাদের? আমাদের উত্তর হবে, আপনি যদি দোষ ত্রুটি ধরেন সরকারের, ধরুন, অসুবিধা নাই। আপনি অকাপ নিয়ে বলছেন, বলুন, অসুবিধা নেই, অকাপের উত্তর আমাদের কাছে আছে। আপনি ওবিসি নিয়ে বলছেন, অসুবিধা নেই, বলুন। কিন্তু তারপরও আপনাদেরকে বলছি, এই সরকার যদি সরে যায়, বিজেপি আসবে। যারা ভুল ধরছে তাদের আসবার কোনো ক্ষমতা নেই। অতএব আমাদের উচিত হবে এই বিজেপিকে যোগ্য জবাব, আমাদের একটিও ভোট এবারে, বর্তমান এবার এই 2026 সালে একেবারে ইউনাইটেড ভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। কোন কারণে যদি কংগ্রেসকে ভোট দেন, কোন কারণে যদি সিপিএম কে ভোট দেন, কোন কারণে যদি অন্য পার্টিকে ভোট দেন, আপনার ওই ভোটটা বিজেপির থালিতে পড়বে গিয়ে। আপনি বুঝবেন, আমি বলছি নজরুল ইসলাম, আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে, আমি বলছি না, আপনি নিজে মিলাবেন। এই ব্যাকডোর দিয়ে বিজেপি আসতে চাইছে। তাই আমি অনুরোধ করব, রাগ অভিমান আপনার থাকতে পারে,
রকমের পদ রান্না করেন, তার দুটো পদে